সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেটা এক, ভূগোল মডেল প্রশ্ন 2026 সেরা প্রস্তুতি 1, সপ্তম শ্রেণী ক্লাস 7, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, সেট নম্বর 1। 30 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। ভিডিওর শুরুতেই তোমাদের বলবো তোমরা কেন আসলে বিভিন্ন স্কুলের স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন দেখবে। আমি বলবো প্রশ্নটা দেখলে যখন তুমি যে কোনো অধ্যায় পড়বে তখন মনে পড়ে যাবে যে এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি তোমার এসেছিল, তখন কিন্তু ওই প্রশ্নের প্রতি একটা গুরুত্ব বেড়ে যাবে। আর দ্বিতীয়ত, তোমাদের সমস্ত সিলেবাস কমপ্লিট হওয়ার পরে যে যত বেশি করে বিভিন্ন স্কুলের স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন সলভ করবে সে কিন্তু তত বেশি কনফিডেন্স পাবে, তত বেশি তোমার পরীক্ষার জন্য কনফিডেন্স লেভেল হাই হবে। যাই হোক, এরকম আরও অনেক ভিডিও এক এক করে আমি দেবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। এখানে সেট নম্বর 1 অর্থাৎ ভূগোল, হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন, ফুল মার্ক 30, সময় থাকবে কিন্তু 1 ঘন্টা। এখানে 1 নম্বরে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 6টি এমসিকিউ আছে, 2-এর এতে আছে শূন্যস্থান পূর্ণ করো, 2-এর বিতে হ্যাঁ নিচের প্রশ্নগুলি একটি করে বাক্য উত্তর দাও, আর নিচে 3 নম্বর নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও, 2 মার্কের প্রশ্ন। 4-এর নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, ওটা 3 মার্কের প্রশ্ন। তারপরে সর্বশেষ হচ্ছে 5 মার্কের প্রশ্ন, 2টি। এখানে অপশন 4টি দেওয়া আছে। আমি সমস্ত প্রশ্নই হ্যাঁ আলাদা করে বিশ্লেষণ করে দেখিয়েছি যে আসলে কি কারণে সেই উত্তরটা হবে। হ্যাঁ, তাই এক এক করে আমি প্রশ্নের উত্তর দেবো। প্রথমে 1 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। পৃথিবী ও সূর্যের মধ্যকার সর্বনিম্ন দূরত্বকে বলে কি বলে? আমরা যদি দেখি পৃথিবী ও সূর্যের মধ্যকার সর্বনিম্ন যে দূরত্ব, হ্যাঁ সেটাকে কি বলে? পৃথিবী মধ্যকার সর্বনিম্ন দূরত্বকে বলে অনুসূর অবস্থান। কেন অনুসূর? পৃথিবী সূর্যের চারপাশে এই কক্ষপথে ঘুরে পর্যায়ক্রমে বছরে একবার পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে আসে, এই অবস্থাকে অনুসূর অবস্থান বলা হয়। প্রায় 3 জানুয়ারি এই অবস্থাটি ঘটে। বিপরীতে পৃথিবী যখন সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে তাকে অপসূর অবস্থান বলে। হ্যাঁ, যাই হোক, এরপরে আমরা যদি বলি 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরে মুক্তিবেগের মান প্রতি সেকেন্ডে কত? মুক্তিবেগের মান প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। বিস্তারিত ব্যাখ্যা। মুক্তিবেগ হলো সেই ন্যূনতম বেগ যা দিয়ে কোনো বস্তুকে পৃথিবীর মহাকর্ষ শক্তি অতিক্রম করে মহাকাশে পাঠানো যায়। পৃথিবীর ক্ষেত্রে এই মান 11.2 কিলোমিটার। যেমন রকেট বা স্যাটেলাইট পৃথিবীকে ছেড়ে মহাকাশে যাওয়ার সময় কমপক্ষে এই বেগ প্রয়োজন। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 3 নম্বর, ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য নির্ধারিত দ্রাঘিমাটি হলো কোনটি? ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য দ্রাঘিমাটা 82 ডিগ্রি 30 মিনিট। এটা প্রায় কিন্তু আসে তোমাদের 8-এ, 7-এ, 8-এ, 9-এ সব ক্লাসের প্রশ্নে এটা থাকে। ভারতের প্রমাণ বা আইএসটি নির্ধারণ করা হয় 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার ভিত্তিতে। এই দ্রাঘিমার মধ্যে ভারত অবস্থিত কৃষ্ণনগরের কাছাকাছি। ভারতের সময় জিএমটি প্লাস 5.5 ঘন্টা। ঠিক আছে, এরপরের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা যে দ্রাঘিমা অবলম্বনে আঁকা হয়েছে তার মান হলো, আন্তর্জাতিক তারিখ রেখা তার মান হলো 180 ডিগ্রি। আন্তর্জাতিক তারিখ রেখা হচ্ছে পৃথিবীকে 2 দিনের মধ্যে বিভক্ত করে। এটি 180 ডিগ্রি দ্রাঘিমা বরাবর অবস্থিত। আইডিয়াল পেরিয়ে যাত্রা করলে 1 দিন বাড়ে ও কমে যায়, যা বিশেষ সময় সামঞ্জস্য রাখে। এরপরের প্রশ্ন, এশিয়ার একটি উত্তরবাহিনী নদী হলো আমুর নদী। হ্যাঁ, উত্তরবাহিনী নদী উত্তর দিকে প্রবাহিত হয়। মূলত আমুর নদী চীন ও রাশিয়ার সীমান্ত দিয়ে প্রবাহিত হয় আর্কটিক মহাসাগরে পড়ে। গঙ্গা, ইরাবতী দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়, সুতরাং উত্তরবাহিনী নয়। এরপরের প্রশ্ন, চীনের ম্যানচেস্টার বলা হয় কাকে? চীনের ম্যানচেস্টার বলা হয় হচ্ছে তোমার বলা হয় সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলা হয়। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কি বলেছে? 22 ডিসেম্বর থেকে 21 জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরায়ণ আপাত গতি হলো উত্তর দিক। তাহলে উত্তর হবে উত্তর দিক। আমরা একটু শূন্যস্থানটা দেখে আসি। হ্যাঁ, শূন্যস্থানটা কই? তোমার 22 ডিসেম্বর থেকে 21 পর্যন্ত সেটা দেখানো হচ্ছে। এরপরে বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। তারপরে ড্যাশ নদীকে পিত নদী বলা হয়। সঠিক উত্তর হচ্ছে কি তোমার চীনের হুয়াংহো।
বা ইয়েলো রিভার নদীকে পিত নদী বলা হয়, কারণ নদীর পানিতে প্রচুর মাটির কণিকা থাকে, যার কারণে নদীর জল হলদেটে বা পিত বর্ণ দেখা যায়। হুয়াংহো চীনের প্রাচীন সভ্যতার জন্মস্থান হিসাবেও পরিচিত। বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন ক্ষেত্রের নাম মধ্যপ্রাচ্য। এরকম তিনটা শূন্যস্থান আছে। হ্যাঁ, এই যে তোমরা তিনটা শূন্যস্থান দেখতে পাচ্ছ, চারটা শূন্যস্থান। এরপরে বি নম্বরে নিচের প্রশ্নগুলো একটি বাক্যে উত্তর দাও। জিপিএস এর পুরো নাম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। হ্যাঁ, জিপিএস হলো একটি উপগ্রহ ভিত্তিক নেভিগেশন ব্যবস্থা যা পৃথিবীর কোথাও আপনি আছেন তা নির্ধারণ করে। একটি উপগ্রহ ক্ষেত্রে সংকেত গ্রহণ করে ঠিক সঠিক অবস্থান, সময়, উচ্চতা ইত্যাদি জানাতে সক্ষম। ব্যবহার নেভিগেশন, মানচিত্র, জরুরি সেবা, ট্র্যাকিং সিস্টেম ইত্যাদি। এভারেস্টে বায়ুর চাপ কত? প্রায় 34.7 কিলো প্যাসকেল, 0.34 অ্যাটমসফিয়ার। হ্যাঁ, সমুদ্র পৃষ্ঠ থেকে বায়ুর চাপ প্রায় 101.3 কিলো প্যাসকেল বা 1 অ্যাটমসফিয়ার। পৃথিবীর উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপ কমে। মাউন্ট এভারেস্টে 8,848 মিটার, বায়ুর চাপ প্রায় 34.7 কিলো প্যাসকেল, যা সমুদ্র পৃষ্ঠের তুলনায় 1/3। ফলে শ্বাস প্রশ্বাস নেওয়া কঠিন এবং অক্সিজেন ঘনত্ব কম থাকে। এরপরে আমরা চলে যাবো 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্নে কি বলেছে? মুক্তিবেগ বলতে কি বুঝো? পৃথিবী মহাকাশ শক্তিকে অতিক্রম করে কোনো বস্তু পৃথিবী ছেড়ে মহাকাশে চলে যাওয়ার জন্য যে ন্যূনতম বেগ প্রয়োজন হয় তাকে মুক্তিবেগ বলে। এর মান 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এরপরে মধ্যরাতে সূর্যের দেশ কাকে বলা হয়? নরওয়েকে মধ্যরাতে সূর্যদেশ বলা হয়, কারণ নরওয়ে দেশটি আর্কটিক বৃত্তের মধ্যে অবস্থিত। গ্রীষ্মকালে এখানে সূর্য রাতেও অস্ত যায় না, অর্থাৎ মাঝরাতেও দেখা যায়। এই প্রাকৃতিক ঘটনার নাম মিডনাইট সান, মধ্যরাতের সূর্য, তাই নরওয়েকে মধ্যরাতের সূর্যের দেশ বলা হয়। অতিরিক্ত মে থেকে জুলাই মাসের মধ্যে এই ঘটনা দেখা যায়। নরওয়ের পাশাপাশি সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড প্রভৃতি দেশে আংশিক মধ্যরাতের সূর্যদেশ দেখা যায়। এরপরে আমরা যদি বলি অক্ষরেখার 4টি বৈশিষ্ট্য লেখো। অক্ষরেখা, হ্যাঁ, অক্ষরেখা পূর্ব পশ্চিমে প্রধান 4টি পূর্ব পশ্চিম বিস্তৃত। সব অক্ষরেখা পৃথিবীর উপর পূর্ব থেকে পশ্চিম দিকে অবস্থিত। সমান্তরাল রেখা, সব অক্ষরেখা পরস্পরের সঙ্গে সমান্তরাল, অর্থাৎ তারা কখনো একে অপরকে ছেদ করে না। নিরক্ষর রেখা বৃহত্তম। 0 ডিগ্রি অক্ষাংশ বা নিরক্ষরেখা পৃথিবীর সবচেয়ে বড় অক্ষরেখা। উত্তর ও দক্ষিণে যেতে যেতে অক্ষরেখাগুলো দৈর্ঘ্য কমে যায়। এবার মানের বিস্তার। অক্ষরেখা মান 0 থেকে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 0 থেকে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। এরপরের প্রশ্ন 4 নম্বর, মহাকাশচারীরা এক ধরনের বিশেষ পোশাক পরিধান করে কেন? হ্যাঁ, মহাকাশে মানুষের বসবাসের উপযোগী পরিবেশ নেই, সেখানে বাতাস নেই, তাই শ্বাস নেওয়া সম্ভব নয়। বায়ুচাপ নেই, ফলে শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে। তাপমাত্রা অত্যন্ত বেশি বা অত্যন্ত কম হয়। সূর্যের ক্ষতিকর বিকিরণ সরাসরি দেহে আঘাত করে। এইসব বিপদ থেকে মহাকাশচারীদের রক্ষা করার জন্য তারা এক ধরনের বিশেষ পোশাক পরিধান করে। এই পোশাক শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন সরবরাহ করে, শরীরকে তীব্র ঠান্ডা ও গরম থেকে রক্ষা করে, শরীরের উপর প্রয়োজনীয় চাপ বজায় রাখে, ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা প্রদান করে। এই কারণে মহাকাশে মহাকাশচারীদের বিশেষ পোশাক পরিধান করা অত্যন্ত প্রয়োজনীয়। এরপরের প্রশ্ন 4 নম্বরের অপসূর অবস্থান বলতে কি বোঝো? বিষুব কথার অর্থ কি? অপসূর অবস্থান, পৃথিবী যখন সূর্যের সবচেয়ে দূরে থাকে তখন তাকে অপসূর অবস্থান বলা হয়। পৃথিবী সূর্যের চারপাশে বৃত্তাকার নয়, অল্প বিস্তার কক্ষপথ ঘোরে। হ্যাঁ, বছরের মধ্যে একবার পৃথিবী থেকে সবচেয়ে দূরে চলে যায়। এই অবস্থাকে অপসূর অবস্থান বলে। প্রায় 4 জুলাই এই অবস্থাটি ঘটে। এই বিপরীত হলো অনুসূর অবস্থান, যখন পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে। বিষুব, যখন দিন ও রাত সমান সময়ের জন্য থাকে তখন সূর্য ক্ষেত্র বিশেষ ভূমধ্যসাগরের উপর অবস্থিত থাকে, তাকে বিষুব বলা হয়। বছর 2টি বিষুব হয়, বসন্ত এবং শরৎ বিষুব। সূর্যের আলো উত্তর ও দক্ষিণ গোলার্ধে সমানভাবে পড়ে। দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্য 12 ঘন্টা। উদাহরণ, প্রায় 21শে মার্চ পর্যন্ত বিষুব এবং 23শে সেপ্টেম্বর পর্যন্ত শরৎ বিষুব। এরপরের প্রশ্ন তোমার এশিয়া মহাদেশের ভূমধ্যসাগরের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এশিয়া মহাদেশের ভূমধ্যসাগরের জলবায়ুর বৈশিষ্ট্য। এশিয়া মহাদেশের পশ্চিম অংশে, বিশেষ করে ভূমধ্যসাগরের পূর্ব উপকূলীয় অঞ্চলে যেমন তুরস্ক, সিরিয়া, লেবানন, ইসরায়েল প্রভৃতি অঞ্চলে ভূমধ্যসাগরের জলবায়ু দেখা যায়। ভূমধ্যসাগরের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি হলো গ্রীষ্মকাল উষ্ণ শুষ্ক। গ্রীষ্মকাল এখানে তাপমাত্রা বেশ বেশি থাকে এবং বৃষ্টিপাত খুব কম হয়। আকাশে সাধারণত পরিষ্কার রৌদ্রোজ্জ্বল থাকে। তারপর শীতকাল মৃদু আর্দ্র। শীতকাল তাপমাত্রা বেশি ঠান্ডা হয় না এবং এই সময় বেশিরভাগ বৃষ্টিপাত ঘটে। বৃষ্টিপাত মূলত শীতকাল
শীতকালে। এই জলবায়ুর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে শীতকালে বৃষ্টি হয়, গ্রীষ্মকালে নয়। বার্ষিক বৃষ্টিপাত মাঝারি, সাধারণত বার্ষিক বৃষ্টিপাত 50 থেকে 75 সেন্টিমিটারের মধ্যে থেকে। উদ্ভিদ বিন্যাস বিশেষ প্রকৃতির, এখানে হার্ডলিপ উদ্ভিদ দেখা যায়, যেমন জলপাই, আঙুর, কমলা, লেবু ইত্যাদি। কৃষিকাজ উন্নত, এই জলবায়ু অঞ্চলে ফল চাষ বিশেষভাবে উন্নত, জলপাই, আঙুর চাষ গুরুত্বপূর্ণ। আকাশ পরিষ্কার, সূর্যালোক বেশি, বিশেষত গ্রীষ্মকালে সূর্যালোক প্রচুর পাওয়া যায়। তারপর উপসংহারে যদি বলি, এশিয়া ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চল, তার মৃদু শীত, শুষ্ক গ্রীষ্ম, শীতকালীন বৃষ্টিপাতের জন্য বিশেষভাবে পরিচিত, যা কৃষি ও মানব সভ্যতার জন্য খুবই উপযোগী। পরের প্রশ্ন হচ্ছে তোমার এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদীগুলোর বৈশিষ্ট্য আলোচনা করো। এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদীগুলো দক্ষিণ দিকে প্রবাহিত হয়, ভারত মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর পতিত হয়, সেগুলো দক্ষিণ বাহিনী নদী বলা হয়, যেমন গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, গোদাবরী, কৃষ্ণা প্রভৃতি। দক্ষিণ বাহিনী নদীগুলোর প্রধান বৈশিষ্ট্যগুলো: প্রবাহের দিক দক্ষিণমুখী, উৎস পার্বত্য অঞ্চল, তারপর দীর্ঘ জলপ্রবাহ বেশি, বর্ষা নির্ভর জলপ্রবাহ, বিস্তৃতি নদী অববাহিকা, বদ্বীপের সৃষ্টি, কৃষি ও জনবসতি উন্নতি। এশিয়া দক্ষিণ বাহিনী নদীগুলো মহাদেশের কৃষি, জনজীবন, অর্থনীতি প্রধান ভিত্তি, কারণ এরা জল, উর্বর মাটি ও যোগাযোগ ব্যবস্থা সরবরাহ করে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 5 নম্বরের প্রশ্ন, চিত্র সহকারে অপসূর এবং অনুসূর অবস্থান সম্পর্কে আলোচনা করো। হ্যাঁ, তাহলে পৃথিবী সূর্যের চারপাশে একটি উপবৃত্তাকার পথে কক্ষপথে পরিবহন করে। কক্ষপথে ঘোরার সময় পৃথিবী কখনো সূর্যের কাছাকাছি আসে, আবার কখনো সূর্য থেকে দূরে সরে যায়। এই দুই অবস্থাকে বলা হয় অনুসূর অবস্থান ও অপসূর অবস্থান। অনুসূর অবস্থান: যখন পৃথিবী সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থান থাকে তখন সেই অবস্থাকে অনুসূর অবস্থান বলা হয়। এটি ঘটে প্রতি বছর 3রা জানুয়ারি তারিখে। এই সময় পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব প্রায় 14.7 কোটি কিলোমিটার। অনুসূর অবস্থান: পৃথিবীর গতি তুলনামূলকভাবে বেশি হয়। এই সময় উত্তর গোলার্ধে শীতকাল থাকলেও তা সূর্যের দূরত্বের জন্য নয়, বরং পৃথিবীর অক্ষের হেলানোর জন্য ঘটে। অপসূর অবস্থান: যখন পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে তখন তাকে অপসূর অবস্থান বলা হয়। এটি ঘটে প্রতি বছর 4 জুলাই তারিখে। এই সময় পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব প্রায় 15.2 কোটি কিলোমিটার। অপসূর অবস্থানে পৃথিবী গতি তুলনামূলকভাবে কম হয়। এই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল থাকে, কিন্তু সেটি সূর্যের কাছে থাকার জন্য নয়। চিত্র পরীক্ষার এভাবে আঁকবো। অপসূর অবস্থান 4 জুলাই, যেমন সূর্য এখানে দুটো, একটা অনুসূর একটা অপসূর অবস্থান, এভাবে দেখাই দেবে। পরের প্রশ্ন হচ্ছে তোমার অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্যগুলো উল্লেখ করো। অক্ষরেখা ও দ্রাঘিমারেখা: অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিম দিকে বিস্তৃত, দ্রাঘিমারেখাগুলো উত্তর দক্ষিণে বিস্তৃত। সব অক্ষরেখা পরস্পর সমান্তরাল, সব দ্রাঘিমারেখা মেরুতে মিলিত হয়। নিরক্ষরেখা 0 ডিগ্রি, সবচেয়ে বড় অক্ষরেখা গ্রীনিচ দ্রাঘিমা 0 প্রধান দ্রাঘিমা। অক্ষাংশ নির্ণয়ে সাহায্য করে, দ্রাঘিমা নির্ণয়ে জলবায়ুর নির্ধারণে সহায়ক, তারপরে সময় নির্ধারণে সহায়ক। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার বায়ুর চাপ কয় প্রকার ও কী কী? সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য। তোমরা বায়ুর চাপ কাকে বলে দেখে নেবে। বায়ুর চাপ 3 প্রকার: উচ্চ বায়ুচাপ, নিম্ন বায়ুচাপ এবং মধ্যম বায়ুচাপ। সমচাপ রেখা কি? যে কল্পিত রেখা মানচিত্রে সমান বায়ুচাপযুক্ত স্থানগুলো মুক্ত করে তাকে সমচাপ রেখা বলে। সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য: একটি সমচাপ রেখার উপর অবস্থিত সব স্থানে বায়ুচাপ সমান হয়, কখনো কখনো একে অপরকে ছেদ করে না, ঘনত্বের চাপের পার্থক্য বোঝায়। তাই বায়ুর চাপ পৃথিবীর আবহাওয়া জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ উপাদান। সমচাপ রেখার সাহায্যে আবহাওয়া মানচিত্রে বায়ুচাপ বাতাসের গতি সহজে বোঝা যায়। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? এশিয়াকে চরম বৈশিষ্ট্য মহাদেশ বলা হয় কারণ এখানে পৃথিবীর প্রায় সব ধরনের ভৌগোলিক চরম অবস্থা দেখা যায়, যেমন বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট 8,848 মিটার, বিশ্বের সর্বনিম্ন স্থলভাগ মৃত সাগর এলাকা, বিশ্বের বৃহত্তম মালভূমি তিব্বত মালভূমি, অত্যাধিক উষ্ণ শীতল অঞ্চল আরব মরুভূমির প্রচণ্ড গরম, সাইবেরিয়ার তীব্র শীত, অত্যাধিক বৃষ্টিপাত ও শুষ্কতা, মেঘালয়ের মেসিনরাম অঞ্চলে সর্বাধিক বৃষ্টি এবং আরব মরুভূমিতে অতি শুষ্কতা। এসব কারণে এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। কোন নদীকে স্বর্ণরেণু? হুয়াং ও নদীকে স্বর্ণরেণু নদী বলা হয় কারণ এই নদীর জলে প্রচুর পিত রঙের পলি লোয়েস মাটি বহন করে। নদীর পলি কৃষিকাজে অত্যন্ত উর্বর হয়, একে স্বর্ণের মতো মূল্যবান ধরা হয়। সাংহাকে চীনের ম্যানচেস্টার বলা হয় কারণ এটা চীনের সবচেয়ে বড় শিল্প বাণিজ্য কেন্দ্র। এখানে অসংখ্য বস্ত্র, যন্ত্রপাতি এবং অন্যান্য শিল্প কারখানা রয়েছে। ইংল্যান্ডের ম্যানচেস্টার যেমন শিল্পনগরী ছিল, সাংহাইও চীনের ক্ষেত্রে তেমনই ভূমিকা পালন করে। এই কারণে সাংহাকে চীনের ম্যানচেস্টার বলা হয়। এশিয়া তার ভৌগোলিক চরমতার, উর্বর নদী এবং উন্নত শিল্পনগরের জন্য পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ মহাদেশ। এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আমার বিশ্লেষণ যেভাবে দেখিয়েছি তোমার সমস্ত প্রশ্নে কিন্তু ঠিকঠাক মনে থাকবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।
সবাইকে